সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে দ্য লাইসেম শিক্ষা পরিবারের অফিসিয়ালি অনলাইন ক্লাস অর্থাৎ তোমাদের রেকর্ডেড ক্লাসের যে একটা ডিমান্ড ছিল, সেই রেকর্ডেড ক্লাসটা আজকে থেকে অফিসিয়ালি শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এরপর থেকে ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো রেকর্ডেড তোমরা পাবে এবং আমরা একটা সোর্সে এগুলো আপলোড দিয়ে রাখবো এবং পরবর্তীতে তোমাদেরকে অ্যাক্সেস করার সক্ষমতা দেওয়া হবে এবং তোমরা অ্যাক্সেস করে এই ভিডিওগুলোকে পরবর্তীতে মানে ক্লাসরুমের বাইরে তোমাদের বাসায় বসে এগুলো দেখতে পারবে এবং তোমাদের যে সমস্যাগুলো আবার সমাধান করতে পারবে। তো আজকে আমরা যে টপিকে আলোচনা করতে যাচ্ছি, এই টপিকের নাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বসের গতানুগতিক অনেক নিয়ম তোমরা আলোচনা পড়েছো। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের কিছু এক্সক্লুসিভ রুলসের ব্যাপারে আলোচনা করতে যাচ্ছি বা এক্সক্লুসিভ রুলস আলোচনা করব। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়, এই নিয়মটা জন্মের পর দিন থেকেই পড়ে আসতেছি আমরা, তাই না কথাটা? আচ্ছা, কিন্তু আজকে আমরা এই নিয়ম পড়ার জন্য এখানে একত্রিত হইনি। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এমন কিছু ভিন্ন ধারার নিয়ম আলোচনা করার জন্য, এমন কিছু ভিন্ন নিয়ম আলোচনা করার জন্য যে নিয়মগুলো এর পূর্বে তোমরা কখনো পড়োনি, দেখোনি, জানোনি, অথবা তোমাদের গতানুগতিক যে বইগুলো রয়েছে এই বইগুলোতে তোমরা পাওনি। এই নিয়মগুলো তোমাদের লাগবে জেএসসি, এসএসসি বা এইচএসসি সহ ভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় এই নিয়মগুলোর প্রয়োজন পড়বে তোমাদের। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি। আজকে সর্বপ্রথম আমরা যে নিয়মটা আলোচনা করব সেই নিয়মটা হচ্ছে পজিটিভ ভার্বের নিয়ম। তো চলো আমরা রুলস নাম্বার 1 থেকে আমাদের আলোচনা শুরু করি। তাহলে রুলস নাম্বার 1 হচ্ছে পজিটিভ ভার্বস। হয়তোবা তোমাদের কাছে এই টার্মটাই অনেকের কাছে নতুন, অনেকে হয়তোবা শুনেছো বা অনেকে শুনেছো কিন্তু এই মুহূর্তে খেয়াল নেই বা খেয়াল করতে পারছো না। পজিটিভ ভার্ব কি? পজিটিভ ভার্ব হচ্ছে সে সকল ভার্ব দ্যাট মিন্স যখন কর্তা নিজে কাজ না করে অন্যের দ্বারাই কাজটা করায় নেবে, এই জাতীয় ভার্বগুলোকে বা এই জাতীয় কাজগুলোকে ইংরেজিতে পজিটিভ ভার্ব বলা হয়। তো চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি অ্যাকচুয়ালি পজিটিভ ভার্ব বলতে কোন জিনিসটিকে বোঝাতে চাচ্ছে বা বোঝানো হচ্ছে, এই ব্যাপারে একটু আমরা বিস্তারিত জানার চেষ্টা করি আর কি। আমি একটা এক্সাম্পল সেট করলাম তোমাদের সামনে যে মাই মাদার, এই বাক্যটা তোমরা একটু ভালো করে খেয়াল করো। এই বাক্যের মধ্যে আমরা লিখেছি মাই মাদার মেড মি বাই সাম ফ্রুটস। এর অর্থ কী দাঁড়াচ্ছে? আমার মা আমাকে রাজি করিয়েছে, আমাকে মানিয়েছে কিছু ফল কিনে আনার জন্য, বা আমার মা আমার মাধ্যমে বা আমার দ্বারায় কিছু ফল কিনে আনিয়েছিলেন, এরকমটাকে বোঝানো হচ্ছে। আচ্ছা, এইখানে তোমরা একটা জিনিস খেয়াল করছো, এই যে আমি সেন্টেন্সটা লিখেছি এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কিন্তু মাই মাদার, কিন্তু কাজের মানে কে কাজটা করছে এই কথাটা যদি আমরা বলতে চাই তাহলে আমাদের কি বলতে হবে যে কাজ করছে কে? মি, দ্যাট মিনস আমি। মা আমাকে বাজার থেকে ফল আনতে রাজি করাইছে, কিন্তু ফল কি মা নিয়ে এসেছে না আমি নিয়ে আসছি? আমি নিয়ে আসছি। তার মানে এই বাক্যের কর্তাকে মি, অর্থাৎ কি মানে বাক্যের কর্তা না, সরি আমার একটু ভুলে গেল, এটা হবে কি এই কাজের অর্থাৎ কাজটা কে করলো, ডুয়ারটা কে? এই যে আমরা ফল নিয়ে আসার কথা বলছি, কিছু ফল নিয়ে আসলো, এই ফলটাকে নিয়ে আসলো, আমি নিয়ে আসলাম। সুতরাং এই যে বাক্যের কর্তা যদিও বা মাই মাদার, কিন্তু এই কাজটা করছে কে? আমি। তাহলে কর্তা অর্থাৎ আমার মা নিজে কাজটা না করে আমার দ্বারাই কি করলো? কাজটা করাই নিল। ঠিক এই কারণে এইখানে যে ভার্বটা ব্যবহৃত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ মেড, এই ভার্বটাকে ইংরেজিতে কি বলা হচ্ছে? পজিটিভ ভার্ব বলা হচ্ছে। আর এটাকে আমরা কেন পজিটিভ ভার্ব বলতেছি? এটাকে আমরা এই জন্য পজিটিভ ভার্ব বলতেছি কারণ এখানকার এই বাক্যের কর্তা আমার মা নিজে কাজটা করেনি, বরঞ্চ কার দ্বারাই কাজটা করে নিয়েছে? আমার দ্বারাই করে নিয়েছে। এই জন্য এই মেড, যদি বা এর প্রেজেন্ট ফর্ম মেক হবে আর কি, তো এই মেড ভার্বটা হচ্ছে কি পজিটিভ ভার্ব। তো পজিটিভ ভার্বের পরে আমরা যখন একটা নন ফাইনাইট ভার্ব বসাবো, এই নন ফাইনাইট ভার্বটা কিভাবে বসাবো? ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি নেব, টু প্লাস ভার্বের বেস ফর্ম নেব, নাকি ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম নেব, অথবা বেয়ার ইনফিনিটিভ নেব, কি ফর্মটা নেব বা কোন ফর্মটা নেব সেটার কিছু নিয়ম রয়েছে। এই নিয়মগুলো আমরা এখন আলোচনা করব। মেক, লেট অথবা হ্যাভ, এই তিনটেই কিন্তু পজিটিভ ভার্ব। মেক, লেট এবং হ্যাভ। এদের পর যদি ডুয়ার থাকে, একটু আগে বুঝাইছি ডুয়ার মানে কি যে কাজটা করে, বোঝা গেছে কি বলছি? এদের পরে ডুয়ার থাকলে এদের পর ভার্বের বেস ফর্ম লিখতে হবে, অন্য কোনো ফর্ম লেখা যাবে না। আর যদি মেক বা হ্যাপের পরে রিসিভার
রিসিভার কথার অর্থ হচ্ছে সেবা গৃহীতা, অর্থাৎ কেউ কাজ না করে কেউ যদি সেবা নেয় সেটার কথা বলা হচ্ছে। মেক এবং হ্যাপের পর যদি রিসিভার থাকে এক্ষেত্রে তোমাকে V3 দ্যাট মিনস ভার্বের কি লিখতে হবে, পাস্ট পার্টিসিপল লিখতে হবে। তারপরে যদি লেটের কথা বলি আমরা, লেটের পর যদি রিসিভার থাকে এরপরে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল কি করতে হবে, বসাতে হবে। আমি কি বিষয়টা বোঝাতে পারছি আপনাদেরকে? আমি কি বলছি, মেক লেট হ্যাপ এদের পর যদি কি থাকে, ডুয়ার থাকে, তারপর ভার্বে কি ফর্ম ব্যবহার করতে হবে, বেস ফর্ম ব্যবহার করতে হবে। মেক বা হ্যাপের পর যদি ডুয়ার না থেকে কি থাকে, রিসিভার থাকে, অর্থাৎ সেবা গৃহীতা থাকে, তাহলে কি করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। আর লেটের পর রিসিভার থাকলে, দেখো লেটের নিয়মটা একটু ভিন্ন, কিন্তু লেটের পর রিসিভার থাকলে কি ব্যবহার করতে হবে, বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। বোঝা গেছে আমি কি বলছি? আচ্ছা, এই প্রত্যেকটারই আমি একটা করে এক্সাম্পল দিই তোমাদেরকে, ঠিক আছে? প্রথমে এই মেক লেট এবং হ্যাপের এই ডুয়ারের সঙ্গে একটা এক্সাম্পল দিই। যেমন আমি যদি বলি যে আই লেট হিম সলভ দ্য প্রবলেম, আমি তাকে সমস্যাটা সমাধান করতে দেই, আমি তাকে কি করতে দেই, সমস্যাটা সমাধান করতে দেই। সমস্যাটা আমি সমাধান করি না সে সমাধান করে? সে, তাই তো নাকি? আমি আবার বলতেছি, আমি তাকে সমস্যাটা সমাধান করতে দেই, কিন্তু সমস্যাটা কে সমাধান করে, আমি করি না সে করে? সে করে। তাহলে এই যে হিম কথাটা রয়েছে, হিমটা হচ্ছে কি, মানে এই কাজের কি কর্তা না, তার মানে সে কি হচ্ছে, ডুয়ার হচ্ছে না? তাহলে যদি লেটের পরে ডুয়ার থাকে, দেখো মেক লেট হ্যাপের পরে কি থাকে বাবা, ডুয়ার থাকে। যদি ডুয়ার থাকে এরপর ভার্বে কি ফর্ম ব্যবহার করতে হবে, বেস ফর্ম। এবং তোমরা নিশ্চয়ই জানো ভার্বের প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম কিন্তু বিষয়টা ভিন্ন। তোমাদের আমি এর আগেও বলছিলাম প্রেজেন্ট ফর্ম আর কি ফর্ম ভিন্ন, বেস ফর্ম সম্পূর্ণ ভিন্ন। বোঝা গেছে আমি কি বলছি? প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম কেমন করে সম্পূর্ণ ভিন্ন? যেরকম আমি যদি তোমাদেরকে বলি যে এম, ইজ, আর, এই তিনটা ভার্বের কি ফর্ম, প্রেজেন্ট ফর্ম। আর এর বেস ফর্ম কে, বি। তারপর আমি যদি বলি হ্যাভ, হ্যাজ, এই দুটো ভার্বের কি ফর্ম, প্রেজেন্ট ফর্ম। আর বেস ফর্ম কি, হ্যাভ। বোঝা গেছে কি বলছি? তার মানে প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম কিন্তু জিনিসটা কিন্তু কি ভিন্ন। অনেক ক্ষেত্রে হয় কি ভার্বের প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম একই হয়। যেরকম আমি যদি বলি আপনাদেরকে যে গো, গো এর প্রেজেন্ট ফর্ম কি হয়, গোই হয় কিন্তু। বোঝা গেছে কি বলছি? আবার এর বেস ফর্মও কি হয়, গো হয়। খেয়াল রাখবা সর্বদা বেস ফর্মের সঙ্গে আইএনজি হয়, এই জন্য গোয়িং কথাটা বলি আমরা কিন্তু। বোঝা গেছে কি বলছি? বা হ্যাভিং বলি আমরা, কখনো হ্যাজিং কথাটা বলি না, বলি কখনো হ্যাজের সঙ্গে কখনো আইএনজি যুক্ত হয়, হয় না। সর্বদা বেস ফর্মের সঙ্গে কি হয়, আইএনজি যুক্ত হয়। আমরা কখনো অ্যামিং, ইজিং বা আরিঙ্গো বলি না, কি বলি, সর্বদা বিইং কথাটা বলি। বোঝা গেছে কি বলছি? আচ্ছা, তাহলে যদি মেক লেট হ্যাপের পরে ডুয়ার থাকে, কি থেকে বললাম বাবা, ডুয়ার। তাহলে যদি লেটের পরে ডুয়ার থাকে এরপরে ভার্বে কি ফর্ম ব্যবহার করতে হবে, বেস ফর্ম। কি ফর্ম, বেস ফর্ম। প্রেজেন্ট ফর্ম কিন্তু না, কি ফর্ম বলছি, বেস ফর্ম। তাহলে সলভের বেস ফর্ম কি, সলভ। তাহলে এখানে আমাদের যে অ্যান্সারটা বসবে সেটা কি হবে বাবা, সলভ। বোঝা গেছে কি বলছি? আচ্ছা, আমরা যদি আরেকটা এক্সাম্পল সেট করি এই মেক হ্যাপ রিসিভারের পর, সে আমি একটা কথার কথা বলতেছি যে আই হ্যাভ দ্য ওয়ার্ক ডু, আই হ্যাভ দ্য ওয়ার্ক ডু, আমি কাজটা হওয়া পাইছি। আচ্ছা, একটা জিনিস শোনো, তুমি যদি নিজে কাজটা করতা তাহলে তুমি এই কথা বলতা আমি কাজটা হওয়া পাইছি, তখন তুমি কি বলতা, আমি কাজটা করছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাই না কথাটা? কিন্তু এখানে আমরা কি বলছি, আই হ্যাভ দ্য ওয়ার্ক, আমি কাজটা পাইছি, ডু, করা। বোঝা গেছে কি বলছি? আমি কাজটা করা পাইছি, তার মানে কাজ কে করছে, অন্য কেউ। তার কথা কি বাক্যের মধ্যে বলা আছে কোথাও? নেই। তার মানে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে যখন এই পজিটিভ ভার্বগুলোর পরে ডুয়ার থাকে না তখন কে থাকে, রিসিভার থাকে। কি থেকে, রিসিভার। ঠিক আছে, মানে করছে অন্যজনকে কাজ, মানে যে করছে সে হচ্ছে কি, ডুয়ার। আর কি করছে, কাজ করছে, কাজটা কি হয়ে গেল, রিসিভার। বোঝা গেছে কি বলছি? আচ্ছা, তাহলে আই হ্যাভ দ্য ওয়ার্ক, খেয়াল রাখবা যদি মেক বা হ্যাপের পরে ডুয়ার নে থেকে কি থেকে বাবা, রিসিভার থাকে, তাহলে এরপর আমাদের কি ব্যবহার করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা এখানে কি ব্যবহার করবো বাবা, ডান। বোঝা গেছে কি বলছি? তাইলে আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আমি কাজটা কি পাইছি, হওয়া পাইছি। বোঝা গেছে কি বলছি? এরপরে আমরা যে এক্সাম্পলটা দেখতেছি সেটা হচ্ছে এই লেটের পর যদি রিসিভার থাকে বি প্লাস কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। যেরকম আমি যদি বলি আই লেট দ্য প্রবলেম
এখানে লেখা আছে সলভ। কি বলেছি বাবা? সলভ। বোঝা গেছে কি বলছি? আই লেট দ্য প্রবলেম সলভ। এখানে আই লেট দ্য প্রবলেম বি সলভড হবে। এখন বুঝলাম কেমন করি আই লেট দ্য প্রবলেম বি সলভ? কর্তা দেখো নিজের কাজ নিজে করে নেই, লেট পজিটিভ ভার্ব আছে। আমি সমস্যাটা সমাধান হতে দিয়েছি। আমি যদি নিজেই সমস্যাটা সমাধান করতাম, আমি এই কথা বলতাম আমি সমস্যাটা সমাধান হইতে দিচ্ছি? আমি তখন কি বলতাম? আমি সমস্যাটা সমাধান করছি। কিন্তু আমি এখানে কি বলতেছি বারবার? আমি সমস্যাটা সমাধান হতে দিয়েছি। তার মানে সমস্যার সমাধান করছে কে? অন্য কেউ করেছে। তার মানে এই লেটের পরে দেখো ডুয়ার নাই, কে আছে? রিসিভার। একটা রিসিভার কেমন করে বুঝলাম? কারণ সমাধান যে হয়েছে, কে সমাধান হয়েছে বা কি সমাধান হয়েছে? প্রবলেম সমাধান হয়েছে, অর্থাৎ এ হচ্ছে রিসিভার, সেবা গ্রহীতা। তাহলে লেটের পর যখন রিসিভার থাকবে, দেখো লেটের পর যখন রিসিভার থাকলে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। বি এর পর আমরা কি লিখছি? ভার্বের পাস্ট পার্টিসিপল। দ্যাট মিনস আনসারটা কি হয়ে গেল? আই লেট দ্য প্রবলেম বি সলভ। যে নিয়মটা পাবো আমরা সেটা হচ্ছে গেট। গেটও হচ্ছে পজিটিভ ভার্ব। কি ভার্ব বললাম বলেন দেখি? পজিটিভ ভার্ব। যদি গেটের পরে ডুয়ার থাকে, কি থাকে বাবা? ডুয়ার থাকে। আবারও বলতেছি, গেটের পরে কি থাকে? ডুয়ার থাকে। তাহলে টু প্লাস ভার্বের বেস ফ্রম, টু প্লাস ভার্বের বেস ফ্রম, যেটাকে আমরা কি বলি? ইনফিনিটিভ বলি। কি বলি? ইনফিনিটিভ। আর যদি গেটের পরে রিসিভার থাকে, এরপর ভার্বের কি ফর্ম ব্যবহার করতে হবে বাবা? পাস্ট পার্টিসিপল। আমরা দুইটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হই। যেমন আই গেট হিম সে সো, অর্থাৎ সে বলছিল এইরকম অবস্থায় আমি তাকে কি করছি? পাইছি। বা সে কোনো একটা কথা বলছিল, এরকম অবস্থায় আমি তাকে পাইছি। দেখছো, আমি কথা বলিনি কিন্তু আমি তাকে পাইছি। কথাটা কে বলছে? হিম বলছে। তাহলে গেটের পর কি আছে বাবা? ডুয়ার। আর গেটের পরে ডুয়ার থাকলে তারপর কি ব্যবহার করতে হবে? টু প্লাস ভার্বের বেস ফ্রম। তার মানে এখানকার অ্যান্সারটা হবে কি বাবা? টু সে। বোঝা গেছে কি বলছি? আই গেট হিম টু সে সো, আমি তাকে এমনটা বলা অবস্থায় পাইছি। এই আর আমি যদি গেটের পর রিসিভার দেই, মনে করো তুমি তোমার কার বা তুমি তোমার বাইক মেরামতের জন্য দিয়েছ মেকানিকের কাছে। তো তুমি বলছো আমি আমার কারটা মেরামত পাইছি। তোমার কার কি নিজে নিজে মেরামত হয়ে গেছে? হয়নি। কার কে মেরামত করছে? মেকানিক করেছে। তাই না কথাটা? বা যিনি ওই ঠিক করে তিনি ঠিক করে দিয়েছে তোমাকে, কিন্তু তুমি কি মেরামত অবস্থায় পাইছো, তাই তো নাকি? যে আমি ওই একটা যদি এক্সাম্পল দিই, যে আই গট মাই কার রিপেয়ার, আমি আমার কারটা কি পেয়েছি বাবা? মেরামত পেয়েছি। কি পেয়েছি? মেরামত পাইছি। তার মানে আই গট মাই কার রিপেয়ার্ড, আমি আমার কারটা কি পেয়েছি? মেরামত পেয়েছি। কিন্তু কারকে মেরামত করছে এই কথা এখানে উল্লেখ করা নাই। অর্থাৎ গেটের পাস্ট ফর্ম এখানে গট ব্যবহার করা হয়েছে আর কি। গেটের পরে, ঠিক আছে, আমরা এখানে ডুয়ার পাই নাই, আমরা কি পাইছি? রিসিভার। আর যদি গেটের পরে রিসিভার থাকে তাহলে ভার্বে কি ফর্ম ব্যবহার করতে হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। বোঝা গেছে কি বলছি? এই রুলসের দ্বিতীয় পার্ট আমাদের গেল। এরপরে আমরা এই রুলসের থার্ড পার্টটা আমরা কি করব? আলোচনা করব। থার্ড পার্টে আমরা হেল্পের ব্যাপারে জানব। যদি হেল্পের পরে ডুয়ার থাকে, যেরকম হেল্পের পরে যদি কি থাকে? ডুয়ার থাকে, এরপর টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি ব্যবহার করো তাও বাক্যটা সঠিক, অথবা শুধু ভার্বের বেস ফর্ম ব্যবহার করো তাও বাক্যটা সঠিক। মোস্ট প্রবাবলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল। বোঝা গেছে কি বলছি? 20 বা 21 সনের কোনো একটা পরীক্ষা এসেছে, আমার এই মুহূর্তে পুরোটি খেয়াল নেই কোন সনে আসছে আর কি। তো এইখানে অনেক বাচ্চা এই প্রশ্নটাকে বা প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দিতে না পারার কারণ হচ্ছে তারা এই দুইটা নিয়মই না জানা। আমরা বেশিরভাগ জনই জানি যে হেল্পের পরে সর্বদা বেয়ার ইনফিনিটিভ বসে। বেয়ার মানে কি? ফাঁকা, অর্থাৎ যার আগে কোনো টু বসে না। কিন্তু হেল্প হচ্ছে এমন একটা ওয়ার্ড যাদের পরে ডুয়ার থাকলে টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি লেখো তাও সঠিক, আর শুধু ভার্বের বেস ফর্ম লেখো তাও সঠিক। বোঝা গেছে কি বলছি? যেরকম আমি যদি বলি যে আই হেল্প হিম ডু দিস, আমি তাকে এটা করতে সাহায্য করি, তাহলে আই হেল্পের পর যেহেতু হিম লিখছি, ডুয়ার আছে এখানে, তুমি এখানে টু ডুজু লেখো তাও সঠিক, তুমি যদি এখানে শুধু ডু লেখো তাও সঠিক। ঠিক আছে? তোমাদের জ্ঞাতার্থে জানাই রাখি, যখন তোমরা বিভিন্ন বোর্ড পরীক্ষায় অ্যাপিয়ার করো, এই বোর্ড পরীক্ষাগুলো এখানে কয়টা অ্যান্সার লেখা যাবে? 2টা অ্যান্সার সঠিক হবে না? একটা জিনিস খেয়াল রাখবা, বিভিন্ন বোর্ড পরীক্ষা বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যখন তোমরা উত্তর লিখবা, যদি একটা প্রশ্নের একাধিক উত্তরও থাকে, একাধিক উত্তর লেখা যাবে
না, শুধুমাত্র কয়টা উত্তর লিখতে হবে? একটা উত্তর লিখতে হবে। তোমার কাছে যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে বা তোমার কাছে যেটা জানা রয়েছে বা সবচেয়ে ভালো মনে হচ্ছে সেটা লিখে দাও। কিন্তু যদি তুমি দুটো উত্তরই লেখো তাহলে দুটোই কিন্তু কি হয়ে যাবে? কেটে যাবে। মনে করো রাইট ফ্রম ভার্বস এই নিয়মটা থেকে একটা প্রশ্ন আসছে, তুমি জানো যে এখানে টু এর পর ভার্বের বেস ফর্ম লিখলেও হবে, শুধু ভার্বের বেস ফর্ম লিখলেও হবে, তুমি দুটোই সঠিক লেখো, তাও তোমার দুটোই কি হয়ে যাবে? কেটে যাবে। বোঝা গেছে কি বলছি? এই তো এটা তোলা। আর খেয়াল রাখবা তোমরা, হেল্পের পরে সচরাচর রিসিভারকে ব্যবহার হতে দেখা যায় না এবং তার নিয়ম দেখা যায় না। বোঝা গেছে কি বলছি? বাকিদের ক্ষেত্রে যেরকম আমরা ডুয়ারের নিয়ম পাইছি, রিসিভারের নিয়ম পাইছি, কিন্তু হেল্পের ক্ষেত্রে শুধুমাত্র আমরা ডুয়ারের নিয়ম পাই, রিসিভারের নিয়ম পাই না। এবং এটাই হচ্ছে পজিটিভ ভার্বের যে নিয়মটা, মানে যে নিয়মটা আলোচনা করার মতো ছিল সেই নিয়মটা আর কি। আশা করছি তোমরা এই নিয়মটা বুঝতে পারছো।